এই পশ্চিমবঙ্গে রাজনৈতিক অভিধানে যার নাম গুন্ডা, আর বাংলাদেশে সেই বিপদের ভয়ঙ্কর রূপটির নাম উগ্রবাদ বা জঙ্গিবাদ। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন তার সরকার কোনো ধরনের উগ্রবাদ এবং জঙ্গিবাদ সহ্য করবে। এই পশ্চিমবঙ্গে বলা হচ্ছে গুন্ডারাজ আর চলবে না, আর বাংলাদেশ সংসদে দাবি করা হচ্ছে সে দেশে উগ্রবাদ জঙ্গিবাদ কোনোভাবেই সহ্য করবে না সে দেশটির বর্তমান সরকার। এই পশ্চিমবঙ্গে সংঘবদ্ধ অপরাধ সমাজবিরোধী কার্যকলাপ দমনে কার্যকর হয়েছে কঠিন এক আইন, গুন্ডা দমন আইন। আর ওপারে জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন জিরো টলারেন্স বা কোনো ছাড় না দেওয়ার এক কঠিনতম বার্তা। দুই ভূখণ্ড, দুই ধরনের সমস্যা, আইন সেটিও আলাদা, কিন্তু সরকারের কঠোরতার ভাষা কি কোথাও এক হয়ে যাচ্ছে? এই পশ্চিমবঙ্গে রাজনৈতিক অভিধানে যার নাম গুন্ডা, আর বাংলাদেশে সেই বিপদের ভয়ঙ্কর রূপটির নাম উগ্রবাদ বা জঙ্গিবাদ। তবে শুধু কঠোর বার্তা দিলে কি অপরাধ থামবে, নাকি আসল পরীক্ষা হবে নিরপেক্ষ তদন্ত, আইনের সমান প্রয়োগ এবং অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জায়গায়? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচিত বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আমরা দুটো দেশের দুটো আইন নিয়ে আজ কথা বল। পশ্চিমবঙ্গের আইন সংঘবদ্ধ অপরাধ, তোলাবাজি, দখলদারি এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষণা উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। সমস্যা সেটি একদমই আলাদা, আইনি ব্যবস্থাও আলাদা, শুধু মিল একটি জায়গায়। দুই সরকার বলছে জননিরাপত্তার প্রশ্নে অপরাধীদের আর কোন রকমের ছাড় দেয়া চলবে না। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, মার্ডারার আর খুনি বিষয়টা তো একই শব্দ। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমাদের অ্যানুয়াল পরীক্ষায় 10টা অঙ্ক দেওয়া হয়েছিল। 10টা অঙ্ক 10 করে 100 পরীক্ষা। আমি 6টা অঙ্ক রাইট করেছিলাম, 60 পেয়েছিলাম। পরীক্ষার খাতায় এই ক্রস, এই অঙ্কটা হয়নিও যাক, সেখানে শূন্য বসিয়ে দেওয়া কিন্তু একই জিনিস। কেউ প্রতিবাদের নামে দাদাগিরি করে কাউকে পিটিয়ে মারছে, এটাও একটা জঙ্গিবাদ। আবার কেউ কালো কাপড় থেকে রাস্তায় গিয়ে একটা বোমা মারলো, ওটাও একটা জঙ্গিবাদ। গুন্ডা খুনি এই জাতীয় কার্যকলাপ করে যারা, এটা এক একটা জায়গা অনুযায়ী একটা সংজ্ঞা দেওয়া হয়। তো বাংলাদেশের জাতীয় সংসদে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তো আমি একজন ভারতের সন্তান, সাংবাদিক, নাগরিক, বাঙালি, পশ্চিমবঙ্গবাসী অবশ্যই বিষয়টাকে ধন্যবাদ দেব। ঠিক যেমনটা ভাবে ধন্যবাদ আমি দিচ্ছি, বিতর্ক আছে। বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন গুন্ডা দমন আইন, এটা নিয়ে বিতর্ক আছে। তবু বলবো ঠিক করেছে। গুন্ডাকে দমন করবে না তো কি করবে? এটা যদি আইন মাফিক করা যায়, হ্যাঁ, তার পক্ষে আইন আদালত আছে কিনা সেগুলো তো আইনের বিচার্য বিষয়। আমি যদি একটা ঘোষণা দিই কোনো গুন্ডাগিরি এলাকায় চলবে না, এটা তো অসুবিধা কোথায়? সেটা তো আইন মাফিক করছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নন। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মাটিতে আমরা যখন ভারত বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলি, সে দেশের সরকার জঙ্গিবাদ তো কোনো কিছুকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। তা সেই জঙ্গিবাদ যদি রুখতে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, সে যদি কোনো সিদ্ধান্ত নেয় এবং সেটা সংসদে যেটা পাস হয়, সেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো, সাধারণ মানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য। এবং এটা তো আমরা যখন অধিকারের কথা বলি, শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, সৌহার্দ্যের কথা বলি, ভৌগোলিক ভাবে আমাদের প্রতিবেশী, আমাদের নিঃশ্বাস এক তাদের সঙ্গে, তো স্বাভাবিকভাবে এটাকে আমি সাধুবাদ জানাই। দেখো, বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাসকে সামনে রেখেই তুমি জানো যে এই বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় সংসদ অধিবেশন চলছে। সেখানে 15ই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার এই কঠোর অবস্থানের কথা প্রথম তুলে ধরেন। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন তার সরকার কোনো ধরনের উগ্রবাদ এবং জঙ্গিবাদ সহ্য করবেন। তিনি বিরোধী দলের সহযোগিতাও চেয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের নিরাপত্তার প্রশ্নে সরকার বিরোধী পক্ষকে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের আরো একটি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে যে একই বক্তব্যে তারেক রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরো পেশাদার করার কথা
বলেছেন। সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনাও করেছে, অর্থাৎ বাংলাদেশ সরকার যে পুলিশিং ব্যবস্থা আরো কঠিন করছে সেটিও কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশটির জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে কথা বলেন। কিন্তু পরমাশিস, বাংলাদেশের সামনে কি শুধু চ্যালেঞ্জ এই গোপন জঙ্গি সংগঠন বা অস্ত্রধারী গোষ্ঠী? সেটা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভুল তথ্য, ধর্মীয় বিদ্বেষ, ষড়যন্ত্রের প্রচার এবং সহিংসতার উস্কানি, এই বিষয়টিও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের স্থিতিশীলতার উপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। তুমি জানো এই কথাগুলোর একটি অতীত রয়েছে। তুমি জানো 2025 সালের 18 ডিসেম্বর ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরের দিন অর্থাৎ 19 ডিসেম্বর উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং আগুন লাগানোর ঘটনা। বাংলাদেশের সুশীল সমাজ তো বটেই, গোটা পৃথিবীর সুশীল সমাজ কিন্তু গর্জে উঠেছে। সেই দেশের প্রথম আলো পত্রিকার প্রতিবেদন বলছে এই সব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তবে তদন্তে কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ কোনো যোগসাজশ সেটি কিন্তু প্রমাণিত হয়নি। তাই ছায়ানট এবং উদীচীর এই হামলার ঘটনার সঙ্গে ঠিক সঠিকভাবে জঙ্গিবাদ কিংবা মৌলবাদ এই বিষয়গুলো জড়িয়ে না থাকলেও কোথাও সরকারের ভেতর থেকে একটা কঠোর বার্তা দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সরকার এবং তাদের প্রত্যেকটি অর্গান ভীষণভাবে সচেতন। এটা কতটা এই মুহূর্তে বাস্তবসম্মত বলে তুমি মনে করো? দেখো, প্রথমে বলি যে জঙ্গিবাদী কাজকর্ম করে তারও ক্ষুধার সময় সে ক্ষুধার্ত হলে সেও কিন্তু খাবার খায়। সাধারণ মানুষও যখন খিদে পায় সেও খাবার খায়, খিদেটাকে নিবারণ করে, যে আর যেটা খাদ্যাভ্যাস সেটা খেয়ে। এখন বিষয়টা হচ্ছে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য জঙ্গিপনা করবে আর কোন ছাত্র রাস্তায় কালো কাপড় বেঁধে যদি একটা বোম মারে, সেও তো জঙ্গিপনারই কাজটা করছে, মুখোশধারী। ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যার পর বাংলাদেশের মাটিতে, ঢাকাতে ডেইলি স্টার বা প্রথম আলোর অফিস, যেখানে গুরুদেব রবীন্দ্রনাথের গান চর্চা হয়, কাজী নজরুলের গানের চর্চা হয়, বিদ্রোহী কবি যাকে আমরা বলি, যার কবিতায় আমরা সম্পর্ক খুঁজে পাই, মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, সেই চর্চা যেখানে হয় সেইখানের হারমোনিয়াম তানপুরা ভাঙা, বোম নামাল, হারমোনিয়াম তবলা ভাঙল, গুরুদেব রবীন্দ্রনাথের ছবি, কাজী নজরুল ইসলামের ছবি, লালনের ছবি ভেঙে ফেলা হলো, বইয়ের র্যাক পুড়িয়ে দেওয়া হলো। এটা তো জঙ্গিপনার থেকে কি কম কিসের? না, কম কিসের? আমি তোমাকে বলছি এটা ঠিক যে সংবাদ মাধ্যমের কর্মীরা, আমি একজন সাংবাদিক, সংবাদ মাধ্যমের কর্মীরা ওপরে রয়েছে, তলায় আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা জঙ্গিপনা না? এটা প্রতিবাদের ভাষা হতে পারে না? একদমই তাই। কিন্তু তো আমি যেটা এর আগে তোমাকে প্রশ্ন করার আগে যেটি বলছিলাম যে সরকারি তদন্ত সংস্থাগুলো এর সঙ্গে জঙ্গিবাদ বা মৌলবাদ বা একেবারে পরিচ্ছন্নভাবে ধর্মীয় উগ্রবাদের কোনো সম্পৃক্ততা পায়নি ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটকে হামলা বা আগুন লাগানোর ঘটনায়। তবে তুমি জানো যে ছায়ানট উদীচী বাংলাদেশের গান, সংস্কৃতি এবং মুক্ত চিন্তা, বহুত্ববাদী পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধারাবাহিকভাবে হামলার ঘটনায় বাংলাদেশের অধিকাংশ সংস্কৃতি কর্মী এবং বিশ্লেষকদের একটি বড় অংশ এই হামলাকে উগ্রতা, অসহিষ্ণুতা এবং মৌলবাদ মানসিকতার প্রকাশ হিসেবে দেখেন। পরমাশ হিসাবে তোমার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে দি ডেইলি স্টার এবং তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসবি ল্যাব 2025 সালের 13 থেকে 19 ডিসেম্বর মধ্যে প্রকাশিত 3064টি ফেসবুক পোস্ট বিশ্লেষণ করেছিল। তাদের ফেসবুক এই বিশ্লেষণে কি উঠে এসেছিল? তাদের এই বিশ্লেষণে উঠে এসেছিল যে একটি সংঘবদ্ধ প্রচার যন্ত্র ব্যবহার করা হয়েছে। তবে শুধুমাত্র অনলাইনে প্রচার চালিয়ে কিন্তু তারা ক্ষান্ত হয়নি, তারা বিভিন্নভাবে পোস্টার, ব্যানার এবং মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমেও বিষয়টি করেছিল। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার যে উস্কানি এখন শুধুমাত্র যে শুধু সভা এবং গোপন বৈঠকে সীমাবদ্ধ রয়েছে সেটাও কিন্তু নয়, কারণ এটা একটা পরিকল্পিতভাবে ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটানো হচ্ছে। এবং সব ক্ষেত্রে যে জঙ্গিবাদ, মৌলবাদ বা বিশেষ কোনো ধর্মীয় বা বিশেষ কোনো নীতি আদর্শের পক্ষে বা বিপক্ষে গিয়ে অবস্থান তাও নয়, কিন্তু এক্ষেত্রে খুব সহজেই সংঘবদ্ধ হয়ে এই ধরনের হামলা, অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটছে। শুধু কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ এই বিষয়গুলো নয়, এটি আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। দেখো, এখন তো বোমা মেরে, বন্দুক মেরে জঙ্গিপনা হয় না,
ঘটনাকে ছড়িয়ে দেওয়াটা সুপ্রিম কোর্টও নিয়ে করে ইউটিউবারের এটা কোনো কিছুকে হিউমার ছড়িয়ে দেওয়া যেটাকে বলে। আমরা 2025 সালের 2024-এর 5ই আগস্টের পর আমরা দেখেছি, আমরা বারংবার বলেছি যে বিভিন্ন আমাদের দেশেরও বিভিন্ন ইউটিউবার, সমাজ মাধ্যমের কর্মী, তারা বিভিন্ন বার্তা বা মানে বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলেছে, সেখান থেকেও ভারত বিরোধী কথাবার্তা এসছে। এর একটা প্রভাব পড়ে। এটাও কিন্তু একটা কৌশল, কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, হিউমার ছড়ানো। সেই জন্য সরকারের তরফ থেকে সচেতন করা হয় যে আপনারা সব বিষয়ে কান দেবেন না, এগুলো থেকে এড়িয়ে থাকবেন। যে কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানকার মানে ইন্টারনেট কানেকশন পুরো স্টপ করে দেওয়া হয়। কেন? এই জিনিসগুলো, বার্তাগুলো ছড়িয়ে না পড়ে, মানে হিউমার ছড়িয়ে অনেক কিছু খারাপ কিছু হতে পারে। তো সেইগুলোতেও যারা মদত দেয় বা একটা সংঘবদ্ধ, ধরো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলো বা বিভিন্ন তুমি দেখা যাচ্ছে যে বিভিন্ন যে জঙ্গি সংগঠনকেও যে বিভিন্ন তদন্তকারী সংস্থারা ধরছে, তারা দেখা যাচ্ছে তারা বেনামে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা ইন্টিমেশন পাঠায়। এগুলো তো অবশ্যই এগুলোতে দুদেশের সরকারের, যেমন আমাদের দেশের সরকারও নজর দিচ্ছে, বাংলাদেশের সরকার যদি সংসদে এটা আইন মাফিক এই বিষয়টা তো নজর দেয়, তাহলে অত্যন্ত ভালো বিষয়। মানে এখনকার কিন্তু যেসব কার্যকলাপ হচ্ছে, যেটা সরকারের পক্ষে বিরুদ্ধে যেতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, বিভিন্ন কৌশল কিন্তু এসব লোকেরা নিচ্ছে। এবং দেখা যাচ্ছে এটা ভারতবর্ষে যেসব জঙ্গি সংগঠনের কর্মকর্তারা অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে এনআইএ রাতে, তারা অত্যন্ত এডুকেটেড, তারা দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা। তো এটা সব দিক থেকেই কিন্তু সব দেশের ক্ষেত্রেই কিন্তু একটা সাবধানতার জায়গা, এবং এটাকে কঠোরভাবে যদি দমন করা যায়, সেটা তো মানে অত্যন্ত সব দেশের পক্ষে মঙ্গল। আমাদের দেশেও যদি এটা দমন করা যায়, বাংলাদেশেও যদি এটা সরকার আইন করে দমন করতে পারে, পৃথিবীর যে কোনো দেশে এই ব্যাপারটাকে ইউজ করা হচ্ছে। আমাদের রাজ্যে বা আমাদের দেশে জঙ্গিবাদ বা এই মৌলবাদের বারবারন্ত বা উগ্র কোনো ধর্মীয় আস্ফালন, সেটি আমাদের দেশেও যে খুব একটা বেশি হচ্ছে না বা হয় না, আমরা সেটা কিন্তু আমাদের কাছে সেরকম দৃষ্টান্ত নেই। বরং আমরা দেখেছি খাগড়াগড়ের একটি ঘটনা, তুমি জানো যে সেই খাগড়াগড়ের ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে, এবং সেটি একটি বিশাল পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের একটা অভ্যন্তরে অশান্তি এবং খাগড়াগড়ে বসে বাংলাদেশেও অশান্তি করার ছক কষেছিল একাধিক এই জঙ্গি গোষ্ঠী। কিন্তু আমাদের রাজ্যে যেটি খুব আমরা সচরাচর তুমি আমি আমরা দেখি, যেটি হচ্ছে গুন্ডারাজ। আমাদের রাজ্যে সেটা গুন্ডারাজ, বাংলাদেশে সেটি হয়তো জঙ্গিবাদ বা একটি ধর্মান্ধ গোষ্ঠীর আস্ফালন আমরা দেখি বাংলাদেশের অভ্যন্তরে। যেটি কথা হচ্ছিল, যেটি আমাদের আলোচনার বিষয়, যে একই রকম ভাবে বাংলাদেশে যেরকম ভাবে মৌলবাদ বা জঙ্গিবাদ দের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান প্রশাসন, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন বাংলাদেশের সংসদ ভবনে দাঁড়িয়ে, ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা দেখেছি আমাদের বিধানসভায় দাঁড়িয়েও আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও একই রকম ভাবে বলতে শোনা গেছে যে জিরো টলারেন্স থাকবে গুন্ডারাজের বিরুদ্ধে। দুটো আইন দুটো দেশের ভিন্ন, দুটো সমস্যাও ভিন্ন, কিন্তু এই যে সংসদ ভবন বা বিধানসভায় দাঁড়িয়ে প্রশাসকের মুখে কঠিনতম ভাষা, এই বিষয়ে যদি তোমার কোনো মূল্যায়ন থাকে। এটা তো বলবো যে প্রশাসনের যারা প্রধান, তারা যদি এরকম কঠোর কিছু ভাষা ব্যবহার করে, সেটাকে যদি বাস্তবায়ন করে, এক্সিকিউশন করে আইন মোতাবেক, তাহলে তো সেটা দেশের মানুষের পক্ষে ভালো, শান্তির পক্ষে ভালো, ধর্মনিরপেক্ষতার পক্ষে ভালো। এটা তো স্বাভাবিক। তুমি দেখো আজকে তারেক রহমান সাহেব যে কথাটা বলছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে, কোন উগ্রবাদের বিরুদ্ধে সে দেশের সরকার কঠোর সিদ্ধান্ত নেবে, কঠোর আইন প্রণয়ন করবে, সেটা কার্যকরী করবে, সেটা তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশের পক্ষে, তো সব মানুষের পক্ষে এটা অত্যন্ত ভালো বিষয়। আর পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্য, এটা আমাদের বিধানসভার রাজ্য। এই রাজ্য প্রশাসন যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, কেন এটা তো আমরা আমাদের রাজ্যে বেশ কিছু সময় ধরে আমরা দেখেছি, একটা 34 বছরের বাম শাসন ছিল, তারপরে তৃণমূল সরকারের শাসন আসলো, কিন্তু আমরা প্রথম থেকে দেখে এসেছি কিন্তু একটা সিন্ডিকেট রাজ সব জায়গাতেই মানে এটা ছিল। সেই সিন্ডিকেট রাজের মধ্যে যদি তুমি আন্ডারস্ট্যান্ডিং না করো, তোমাকে দমন করার একটা তারা নানা রকম কলা কৌশল ব্যবহার, এটাকেই গুন্ডারাজ বলছে। সেটা যদি ঠেকানো যায়। আমি আরেকটা যোগ যে শুধু সিন্ডিকেট রাজ বা এই রাজনৈতিক গুন্ডামিও নয়, আমাদের এই গুন্ডা দমন আইনের
অন্যতম প্রধান আইনটাকে রক্ষক হিসেবে বলা হচ্ছে। আমরা দেখেছি যে কোনো পাবলিক অ্যাজিটেশন থেকে যেরকম ভাবে ধ্বংসাত্মক হয়ে সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তিকে ভাঙা হয়, বিভিন্ন সময় আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং সরকারি সম্পত্তি লুট করা হয়, এটা আমাদের একটা একটা রাজনৈতিক বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে যে কোথাও কোনো অ্যাজিটেশন হলেই আমরা রেল লাইনে গিয়ে বসে পড়ছি এবং রেল লাইনে আগুন ধরিয়ে দিচ্ছি, বাসে আগুন ধরিয়ে দিচ্ছি, থানাতে হামলা করছি, সরকারি বাসে আগুন রেল লাইন তুলে ফেলছি, উপড়ে ফেলছি, রাস্তা কেটে ফেলছি। তুমি জানো যে আমাদের গত বছর আমাদের রাজ্যের সল্টলেক স্টেডিয়ামে মেসি এসেছিলেন, শেষ পর্যন্ত মেসিকে মানুষ দেখতে না পায় কিভাবে স্টেডিয়ামের চেয়ার ভেঙেছিল। এটা কিভাবে, এইসব জিনিস তো মানে এগুলো তো কাম্য নয়। প্রতিবাদ হতে পারে, কিন্তু এগুলো তো কোনো ধ্বংসের মধ্য দিয়ে কোনো প্রতিবাদ তো হতে পারে না। না, তো সেগুলো যদি সরকার ঠেকাতে পারে সেটা রাজ্যের পক্ষে, দেশের পক্ষে অবশ্যই মঙ্গল। এগুলোকেই আমাদের এখানে গুন্ডামো বা গুন্ডা বলে বলা হচ্ছে, এবং সেই গুন্ডামো দমন করার জন্যই আমাদের প্রচলিত এই গুন্ডা দমন আইন, যেটি কার্যকর হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। দেখো পরমাশিস, এই যে আজকের প্রেক্ষাপটে গুন্ডামি অথবা গুন্ডা কিংবা জঙ্গিবাদ বা মৌলবাদ বা উগ্র ধর্মীয় আস্ফালন, এটি এখন সারা পৃথিবী জুড়েই বিভিন্ন রকম ভাবে তার আমরা প্রতিফলন দেখতে পারি। সেটি বাংলাদেশে হোক, সেটি আমাদের ভারতে হোক, আমাদের রাজ্যে হোক, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে হোক, কিংবা পৃথিবীর যে কোনো দেশে। প্রধান বিষয়টি হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের সচেতনতা এবং আমরা সরকারের সঙ্গে আমাদের এ বিষয়ে সহযোগিতা। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তুলনাটি খানিকটা প্রাসঙ্গিক, যে কারণেই আমরা আলোচনায় আজকে তুলে এনেছি। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সংঘবদ্ধ অপরাধ, তোলাবাজি, দখলদারি এবং জনশৃঙ্খলা নষ্ট করা সমাজ বিরোধী চক্র ভাঙা। আর বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে উগ্রবাদ, জঙ্গিবাদ, অনলাইনে উস্কানি এবং সাংস্কৃতিক অসহিষ্ণুতাকে রক্ষা করা। অপরাধের চরিত্র এক নয়, সেটি আমি শুরু থেকেই বলেছি, কিন্তু বিপদের মাত্রাটা কিন্তু প্রায় এক। তবে রাষ্ট্রের সামনে কয়েকটি প্রশ্ন থেকেই যায় পরমাশিস। আইন কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে? যেটি আমাদেরও সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে। আমরাও পাবলিক যে ভক্স পপ, আমরা পাবলিক প্রতিক্রিয়া নিয়েছি যে গুন্ডা দমন আইন, অনেকে বলেছেন যে না, সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমালোচনা করতে যারা করবেন তাদের বিরুদ্ধেই গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। গণতন্ত্রে অবশ্যই তার বক্তব্য, তার মতামত প্রকাশ করার অধিকার রাখে। এখন দেখার বিষয় যে বাস্তবিক অর্থে গুন্ডা দমন আইন ভিন্ন মতকে দমন করার জন্য, না বাস্তবিকভাবে সত্যিকার অর্থে গুন্ডা দমন আইন প্রয়োগ করে স্বাভাবিক জীবন যাপন রাজ্যের মানুষের কাছে কতটা নিশ্চিত করতে পারলেন শুভেন্দু সরকার। ঠিক একই রকম ভাবে পরমাশিস, জঙ্গিবাদ দমনের নামে রাজনৈতিক প্রতিশোধ যেমন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, তেমন রাজনৈতিক পরিচয়ের অজুহাতে অপরাধীকে রক্ষা করাও গ্রহণযোগ্যতা হবে না। কঠোরতা তখনই মানুষের আস্থা অর্জন করে যখন তার ভিত্তি হয় প্রমাণ, স্বচ্ছ তদন্ত এবং আইনের প্রকৃত শাসন। শেষ করবো শুধু প্রসঙ্গ বলার ছিল, সেটা হচ্ছে দেখো, গুন্ডা দমন আইন এখন কার্যকারী হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেটা নিয়ে সমালোচনা, আলোচনা, আইন কি বলে বা আইনের আশ্রয় যার বিরুদ্ধে কোনো একটা আইনের দমনে কোনো একটা, ধরো কাউকে গ্রেপ্তার করা হলো, আইন মোতাবেক সে নির্দোষ প্রমাণিত হওয়ার জায়গা, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে না যে তা। এবার যদি বলো যে সরকারের বিরুদ্ধে বললেই তাকে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করা হবে, সেটা সময় বলে, সেরকম পরিস্থিতি হলে অবশ্যই আমরা সজোরে সংলাপ জারি রাখবো। এবার গুন্ডা দমন আইন এখন জারি হচ্ছে, তোমাকে আমি একটা উদাহরণ দিই। মিস্টার মহাপাত্র একজন কার্টুনিস্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাকে ছবি আঁকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাকে কোন আইনে গ্রেপ্তার করা হয়েছিল? তখন তো গুন্ডা দমন আইন চালু হয়নি। এখন যদি গুন্ডা দমন আইন খুব কড়া হয়, মানুষের কণ্ঠরোধ করার কথা বলা হচ্ছে, তাহলে তখন কি ছিল? আমার প্রশ্নটা কিন্তু থেকে গেল। এবার এই গুন্ডা দমন আইনে যদি সরকারের পক্ষে কেউ বিরুদ্ধে কথা বলে, তারা যদি কণ্ঠরোধ করার কথা হয়, তখন আমরাও সমালোচনা জারি রাখবো। কিন্তু একটা কিছু করতে গেলে শুরুতেই যদি সমালোচনা, বিতর্ক দিয়ে আমরা দেখি, সেটা মনে হয় সমীচীন হবে না। একটা নতুন সমাজ গড়ার ক্ষেত্রে কোনো সরকারি উদ্যোগ, সরকারি আইন প্রণয়ন, প্রশাসনকে যদি একটু সহযোগিতার হাত না বাড়ানো যায়, সমালোচনার জায়গা তো অনেক সময় রয়েছে পড়ে থাকা। ভুল হলে তো সেই ভুল ধরা হবেই, তার জন্য আইনও আছে, ব্যবস্থাপনা আছে, সুশীল সমাজ আছে। আমাদের মতন যারা আমরা
সমাজের জন্য কথা বলি, সরকারের পাশে কথা বলবো, সরকারের সমালোচনাও করব, মানুষের পক্ষে কথা বলবো, অধিকারের পক্ষে কথা বলবো। তা এত তাড়াতাড়ি গুন্ডা দমন আইন নিয়ে তির্যক মন্তব্য, সমালোচনা, আলোচনা আমার মনে হয় সমীচীন হবে না। নতুন সরকারের পাশে একটু সময় দিতে হবে। একদমই, আমরা আলোচনা সমালোচনা অবশ্যই, গণতন্ত্রে আলোচনা সমালোচনা দুটোই পাশাপাশি থাকবে। এই পশ্চিমবঙ্গের বার্তা গুন্ডারাজ নয়, আইনের শাসন। আর বাংলাদেশের বার্তা উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো রকম ছাড় নয়। পশ্চিমবঙ্গের কঠোর আইন কার্যকর হয়েছে, আর বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বা সরাসরি সুনির্দিষ্ট করে তিনি একটি বার্তাও দিয়েছেন। এখন দুই সরকারের সামনে ঘোষণাকে কাজে পরিণত করাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। পশ্চিমবঙ্গ সরকারকে প্রমাণ করতে হবে নতুন আইন সংঘবদ্ধ অপরাধ দমনের অস্ত্র, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার। আর তারেক রহমান সরকারকে প্রমাণ করতে হবে ছায়ানট, উদীচী, সংবাদ মাধ্যম, ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন মতের নাগরিক সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় সুরক্ষার সমান অংশীদার। আর এই পশ্চিমবঙ্গে এই নাম গুন্ডারাজ, আর বাংলাদেশে এই নাম জঙ্গি। নাম আলাদা, অপরাধের চরিত্রও আলাদা, কিন্তু রাষ্ট্রের কঠোরতা তখনই বিশ্বাসযোগ্য যখন আইন অপরাধীকে চেনে, তার রাজনৈতিক পরিচয়কে নয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, কিংবা আপনি পুরো আলোচনার সঙ্গে সহমত বা ভিন্নমত থাকতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। নমস্কার।